সুপ্রভাত। আজ প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি। শারীরিকভাবে একদম কন্ডিশনে না থাকার ফলে আমার গলার আওয়াজ হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে। আপনারা ইতিমধ্যেই কোয়েল মল্লিকের শিবির বদলের খবর পেয়েছেন। এখন যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে এনডিএ শিবিরের পার্লামেন্টের উচ্চকক্ষে আরও 4জন মতো সাংসদ দরকার। তারপরেই পার্লামেন্টের উচ্চকক্ষে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা এসে যাবে এবং যে কোনো বিল আর উচ্চকক্ষে আটকাবে না। আসলে যে অভিজ্ঞতা এনডিএ শিবিরের হয়েছিল এপ্রিলে, তার ফলে পরবর্তীতে ডিলিমিটেশন বিল পার্লামেন্টে নিয়ে আসার আগে এটা নিশ্চিত করা দরকার ছিল যে পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে পর্যাপ্ত সংখ্যক সাংসদ যেন এনডিএর পক্ষে ভোট দেয়, এই বিলের পক্ষে ভোট দেয়। সেই দিকেই এগোচ্ছে বিজেপি হাইকমান্ড। আপনারা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ ঠিক এই সময়ে, অত্যন্ত প্রয়োজনীয় সময়ে, বেশ কিছু প্রয়োজনীয় বিষয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় হাইকমান্ডকে অনেকটা স্বস্তি দিয়েছে। তবে আজ আমি যে কথাটা অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে বলবো কিন্তু বলিনি, সেই প্রসঙ্গটা একটু তুলতে চাই। খুব বেশি সময় আমি নেব না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছিল গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের নতুন সরকার এবং বিশেষত এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটিস দেখে, তার যে তৎপরতা এবং একটা অত্যন্ত জলদি ভাব, সব কিছুই যত দ্রুত সম্ভব করে ফেলার চেষ্টা, কোথাও একটা সন্দেহ তৈরি করছিল যে শুভেন্দু অধিকারী কি পুরো 5 বছর মুখ্যমন্ত্রী থাকবেন। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটা তো নিশ্চিত হয়েছে অমিত শাহ বলার পরই। তার আগে পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি, কারণ বিজেপির সংস্কৃতি অন্য। বিজেপি সবসময় যারা ইলেকশনে লড়াই করে জিতে এলেন তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন এরকম নয়। এর আগে এরকম বহু উদাহরণ আছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে বেছে নিয়েছে বিজেপি হাইকমান্ড, কারণ এটা তারা অস্বীকার করতে পারেননি যে শুভেন্দু অধিকারী সত্যি সামনে থেকে নেতৃত্ব দিয়ে লড়াইটা করেছেন। আর সব থেকে বড় কথা, এবার দ্বিতীয়বার ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়ে দেওয়ার পরে শুভেন্দু অধিকারীর জায়গায় অন্য কাউকে এখানে এই নেতৃত্বে, সর্বোচ্চ নেতৃত্বে, অ্যাডমিনিস্ট্রেশনে বসানোর কথা স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে বিজ্ঞ মানুষেরা ভাববেন না। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, কারণ আলটিমেটলি বিজেপির যে সংস্কৃতি, সেখানে যারা অরিজিনালি বিজেপি, অর্থাৎ যাদের সংঘ থেকে বিজেপিতে আসা, সে সমস্ত মানুষদের সবসময়ই একটা অগ্রাধিকার থাকে। বাকিদের একেবারে আমি সেকেন্ড ক্লাস সিটিজেন বলবো না, কিন্তু তাদের ঘরানা একটু অন্যরকম থাকে। আর যারা অরিজিনাল বিজেপিতে আছেন বা সংঘের ব্যাকগ্রাউন্ড আছে, তাদের ঘরানা, তাদের অবস্থান বিজেপির ভেতরে, তার একটা আলাদা ব্যাপার আছে। এটা অনেকেই জানেন, বিজেপির ভেতরে না ঢুকে ওটা আন্দাজ করা যায়। কিন্তু এই সূত্রে যদি আমি বলি যে শুভেন্দু অধিকারীর সেই কোয়ালিফিকেশন নেই, তাহলে অনেকেই বলবেন যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সার্টিফিকেট নেই। কিন্তু তারপরেও শর্মাজি ওখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, আর শুভেন্দু অধিকারী তো এটা ফার্স্ট ইনিংস, সেখানে শর্মাজি সেকেন্ড ইনিংস খেলছেন, আর নিঃসন্দেহে দারুণ খেলছেন, চালিয়ে খেলছেন, এবং সেই জন্যেই তার পারফরমেন্সে কোনো ঘাটতি নেই বলেই তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর আসনে আছেন। ধরে নেওয়া যায় যে শুভেন্দু অধিকারীও ভালো খেলবেন, এখনও অবধি তো দুর্দান্ত খেলছেন, এবং তার পারফরমেন্সে যদি কোনো ঘাটতি না থাকে তাহলে তিনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পুরো 5 বছর দায়িত্ব পালন করবেন। কিন্তু ঘাটতি থাকবে কি থাকবে না, এসব তো ভবিষ্যতের প্রশ্ন। শুভেন্দু অধিকারী, অনেকেই বলছেন দুটো খেলা তো খেলছেন একসঙ্গে। এক হচ্ছে প্রশাসক হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সেই খেলাটা প্রশাসনিক মঞ্চে, আর দ্বিতীয় খেলাটা তিনি যেটা খেলছেন সেটা অ্যাবসলিউটলি রাজনৈতিক মঞ্চে। এখন এটা কিছু মানুষ বলছেন, এগুলো তো আপনি খাতায় কলমে দেখিয়ে প্রমাণ করে বলতে পারবেন না। এই যে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে তো ধরুন দিল্লির তৃণমূল সংসদীয় যে সদস্যরা এনসিপিআইতে ঢুকে গেলেন, সেটাকে ধরলে 3টে ভাগে ভাগ হয়ে গেছেন, কিন্তু আমি সেটাকে নয় আলাদাই রাখছি। কিন্তু তারপরেও তৃণমূলের দুটো স্পষ্ট ভাগ, দুপক্ষই বলছে আমরা আসল। অনেকেই এর পেছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা দেখছেন। এখন রাজনীতিতে সবই সম্ভব, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি যে এই যে বিষয়টা এমন একটা জায়গায় গেছে রাজনৈতিক মঞ্চে, দেখুন মাত্র 2 মাসের ভেতরে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বলা হয় যার জন্য তিনি শেষ পর্যন্ত তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন, ট্যাক্সিডো পড়তে অভ্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় বারমুডায় এনে খাড়া করে দিয়েছেন। চারপাশে এমন দেওয়াল তুলে এমন কর্নারে ঠেলে রেখেছেন
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুব করুণতম অবস্থানে রয়েছেন, কিন্তু তারপরেও বিরাট কোনো চরম ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না, তাকে ধরে জেলে পোড়া হয়নি। এখন প্রতিটি ক্ষেত্রে যা টাকা 2 নম্বরই এসেছে তা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা যখন বলা হচ্ছে তখন তার কোনো একটা সূত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আইনি আধিকারিকদের পৌঁছতে পারছে না, প্রয়োজনীয় প্রমাণ জোগাড় করতে পারছে না যে তাকে অনুব্রত মল্লিকের মতো নিয়ে গিয়ে জেলে ভরা যায় বা বালু মল্লিকের মতো। কিন্তু অনুব্রত এবং বালু মল্লিকের বিরুদ্ধে যে এভিডেন্স জোগাড় করা সম্ভব হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কেন সম্ভব হচ্ছে না, এই প্রশ্ন অনেকে করছেন। কিন্তু আমরা যেটা দেখছি যে সার্বিকভাবে এখনো পর্যন্ত বিরাট কোনো কড়া ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্বাচ্ছন্দ্যের মধ্যেও নেই, খুবই একটা চাপের মধ্যে তিনি আছেন। তো এই যে রাজনৈতিক মঞ্চের খেলাটা, এই রাজনৈতিক মঞ্চের খেলাটা খুব তাৎপর্যপূর্ণ। দুলালের তালমিছরির গল্প আপনাদের মনে আছে? বাঙালির সঙ্গে যে সমস্ত ব্র্যান্ডগুলো জড়িয়ে ছিল, অমৃতাঞ্জন বা বোরোলিন, দুলালের তালমিছরিও প্রায় সেরকমই একটা ব্র্যান্ড। কিন্তু পরবর্তীতে উত্তরাধিকারের প্রশ্নে এই ব্র্যান্ডেও একটা লড়াই হয়েছিল, এটা আপনারা জানেন। একটা দিক, এক পক্ষ দুলালের তালমিছরি এই ব্র্যান্ডটাকে পেলেন, রেজিস্টার্ড ব্র্যান্ডটা, আরেক পক্ষকে দুলাল চন্দ্র ভরের তালমিছরি করতে হলো, কিন্তু তাদের সম্বল ছিল ছবি আর সই। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার কীরকম এখন বাংলার রাজনীতির দুলালের তালমিছরি মনে হয়। এক পক্ষ মোটামুটি নিশ্চিত যে তারা সিম্বলটা পাবেন, রেজিস্টার্ড ট্রেডমার্ক, আরেক পক্ষ এখন তাদের কাছে ছবি আর সই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ভরসা। কিন্তু যারা ট্রেডমার্কটা পাবেন বলে মনে করছেন, ইনফ্যাক্ট আমি তো এটা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে ফেসবুক লাইভ করেছেন সেখান থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরও মনে করছেন যে সিম্বলটা তাদের কাছে থাকবে না, ইলেকশন কমিশন বিক্ষুব্ধদেরই দিয়ে দেবে, কারণ অধিকাংশ ইলেক্টেড মেম্বার তাদের সঙ্গে রয়েছেন। কিন্তু তারপরেও ওই যে বিক্ষুব্ধরা ট্রেডমার্কটা পাবেন, অর্থাৎ সিম্বলটা পাবেন, তাদের সম্বল বলতে কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি এমন বড় নেতা এবং কি এমন বড় সংগঠক, কি তার গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে? তার পাশে গিয়ে যারা দাঁড়াচ্ছেন, শেষ পর্যন্ত তো সেই বালু মল্লিক, মদন মিত্র, যাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অভিযোগ, জেল খেটে আসা, মানে এক ধরনের বলতে পারেন বিষপানি করতে হচ্ছে। মানে এই ঋতব্রত তৃণমূল কংগ্রেস শিবিরটা অ্যাকচুয়ালি যেন শরণার্থী শিবির, সেখানে বিপদে পড়ে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। কিন্তু শরণার্থীদের শিবির সবসময় সাময়িক হয়, এরকম কোনো পার্মানেন্ট শরণার্থী শিবির দেখেছেন নাকি সেটাই অ্যাকচুয়ালি ভবন হয়ে উঠবে, এরকম কেউ কখনো বলে? যদি এটা শরণার্থী শিবির হয় তাহলে এটার কোনো ভবিষ্যৎ নেই, এটা সাময়িক। কিন্তু যেভাবে তারা এগোচ্ছেন, তারা মনে করছেন যে অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেসের লিগেসি তাদের বলে তারা দাবি করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফাটিয়ে দেবেন। মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু অ্যাকচুয়াল রাজনীতিতে সেটাকে কাজে করে দেখানো কঠিন, কারণ মানুষ ঘাস খায় না, মানুষের কাছে তথ্যের এখন কোনো অভাব নেই। কেউ একটা পাশ থেকে বুঝিয়ে দেবে তবে কেউ বুঝবেন, সেই দিন থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। ফলে বর্তমান পরিস্থিতিতে খুব যদি তলিয়ে ভাবেন, দেখবেন এই ঋতব্রত শিবিরের ভবিষ্যৎ নিয়ে আপনাদের মনেও সন্দেহ জাগবে। যে এরকমভাবে সেখানে আসছেন বটে, অরূপ বিশ্বাস আসছেন, ফিরহাদ হাকিম আসছেন, অনুব্রত মণ্ডল আসছেন, রবীন্দ্রনাথ ঘোষ আসছেন, কিন্তু তাদের যে সাংগঠনিক চেহারা আমরা দেখেছি, যে সংগঠনের পিছনে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভূমিকা ছিল, তৃণমূল কংগ্রেস ব্র্যান্ডটার ভূমিকা ছিল, সেই দলটার ভূমিকা ছিল। সেই লিগাসি থেকে বেরিয়ে এসে তারা কতটা সাকসেসফুল হবেন, তাদের ভেতরেও হয়তো এই কনফিউশনটা আছে। কিন্তু তারপরেও একটা শিবির তো তৈরি হয়েছে, কিন্তু নেতৃত্বে সেরকম কাউকে আর দেখা যাচ্ছে না। আমি আপনাদের বলেছি সময় আর বেশি নেব না, একটা গল্প বলে আজকের আলোচনা শেষ করি। একটা দেশ ছিল, বেশ সুন্দর সাজানো গোছানো দেশ, কিন্তু একটা ধুধু মরুভূমির পাশে ছিল সেই দেশটা। সেই দেশের সাধারণ জনগণ তারা গণতান্ত্রিকভাবে একজনকে রাজা নির্বাচন করত, এবং সেই রাজা যিনি নির্বাচিত হতেন তার মেয়াদ হতো মাত্র 5 বছর। 5 বছর শেষ হলে তারা ওই রাজাকে সোজা নিয়ে গিয়ে মরুভূমির মাঝখানে বসিয়ে রেখে চলে আসতো, এবং আবার একজন নতুন কাউকে নিজেদের রাজা হিসেবে নির্বাচন করত। ফলে যিনি ওই মরুভূমিতে নির্বাসিত হলেন,
সেখানে জল নেই, খাবার নেই, তার করুণ পরিণতি হতো, কিন্তু তার খোঁজ কেউ রাখতো না। তার টেনিওর শেষ, তিনি মরুভূমিতে যাবেন, আবার নতুন কেউ রাজা হবেন। তো এইভাবেই তারা রাজা করতো, এবং রাজার শেষ পরিণতি খুব খারাপ বলে অনেক সময় তারা লোক পেতেন না, রাজা হতে কেউ রাজি হতো না। হঠাৎ করে একজন বললেন, না আমি রাজা হব, আমাকে রাজা করা হোক। তো তাকে রাজা করা হলো। তিনি সিংহাসনে বসেই প্রথম একটা বিশেষজ্ঞের দল মরুভূমিতে পাঠালেন, বললেন খোঁজ নাও, এই শহরটা তো একটা নদীর পাশে, এই নদীর জল কি করে মরুভূমিতে নেওয়া যায় আর কি করে ওখানে চাষবাস করা যায়। তারা ওখানে কিছুদিন পরিশ্রম করে একটা নদীর জল খাল কেটে নিয়ে যাওয়া এবং চাষবাসের ব্যবস্থা করলো। চাষ করতে কিছু লোকও সেখানে চলে গেল। তারপরে এই রাজা কি করলেন, একদল নির্মাণ কর্মীকে পাঠিয়ে দিলেন, বললেন ওখানে রাস্তা বানাও, বাড়ি বানাও, আস্তে আস্তে শহর বানাও। তারা গিয়ে ওখানে রাস্তা বাড়ি বানাতে শুরু করলো, এবং সেখানে আস্তে আস্তে লোকও জুটতে শুরু করলো ওইখানে থাকার জন্য। এবং ধীরে ধীরে 5 বছরের মধ্যে সেই যে মরুভূমিটা আস্তে আস্তে তার ক্যারেক্টার বদল হলো, এবং ক্যারেক্টার বদল হয়ে সেখানে দেখা গেল চাষবাস হচ্ছে, সেখানে দেখা গেল লোকজন থাকছে। 5 বছরের টেনিওর যখন রাজার এখানে শেষ হলো, এবং এখানকার লোকেরা তাকে নিয়ে গিয়ে সে মরুভূমিতে ছেড়ে আসতে গেল, সেখানে তখন আর মরুভূমি নেই, সেখানে তখন একটা জনবসতি গড়ে উঠেছে। সেখানকার লোকেরা এই রাজাকে টেনে নিয়ে গিয়ে তাদের রাজ সিংহাসনে বসিয়ে দিল। এখন এটা একটা গল্প, আজকের বাংলার রাজনীতির প্রসঙ্গে গল্পটা আমার মাথায় এসছে, কারণ গল্পটা আমার লেখা না, গল্পটা আমি পড়েছি। প্রত্যেকটা এই ধরনের গল্পের মধ্যেই একটা মরাল থাকে, কিছু একটা উপদেশ শেখানোর ব্যাপার থাকে, এই গল্পটার মধ্যেও আছে। ফলে যেহেতু রাজনীতিতে অবিশ্বাস করার কিছু নেই, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, আজকে যেটা গল্প কালকে সেটা সত্যি হয়েও যেতে পারে।